দেখুন, যে 26,000 মতো চাকরি বাতিল হয়েছে, আমরা ডে ওয়ান থেকে বলে আসছি রাজ্য সরকারের ব্যর্থতার জন্য তারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে বলে এই 26,000-এর মধ্যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেল তারাও আজকে তাদের চাকরি আজকে বাতিল হলো। সেই সময় থেকে এখনো পর্যন্ত আমরা যোগ্য শিক্ষকদের পাশে ছিলাম, আছি, আগামীতেও থাকবো। আজকে যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে আমার কাছে একটা প্রস্তাব দিয়েছেন, যে প্রস্তাবটা বিধানসভার মধ্যে নতুনভাবে বিল নিয়ে এসে বা কোনো অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ইনক্লুড করা যায় নাকি, এই মর্মে। প্রথমে আমি বলে দিই, আগে আমার অবস্থা আমি ক্লিয়ার করি, যে 1803 জনের লিস্ট বার করেছে এরা অযোগ্য বলে। আমি বলছি, অন ক্যামেরা বলছি, যে এটাই এই লিস্টের মধ্যেও স্বচ্ছতা নাই, অর্থাৎ এত কম দুর্নীতি করেছে বলে আমার বিশ্বাস হয়নি। আরো দুর্নীতি করেছে, সেইগুলোকে চেপে রেখেছে। হয়তো কোর্টে আবার সুপ্রিম চড় খেয়ে পরে লিস্ট আপডেট করতে পারে বা আপলোড করতে পারে। এটা প্রথম আমার কথা। দ্বিতীয় কথা, আমরা যোগ্য শিক্ষকদের পাশে ছিলাম, আছি, থাকবো। সুতরাং আজকে যে প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাব সম্পর্কে আমার বেশি কিছু জানা নাই। আমি আমার যারা আইনজীবী আছে তাদের কাছে এটা প্লেস করব, তাদের সাথে কথা বলবো যে এটা কতটা যুক্তিযুক্ত কথা বলেছে। যদি এটা যুক্তিযুক্ত কথা হয়, আমি একজন সংযুক্ত থেকে যতটা করা যায় যোগ্য শিক্ষকদের সাথে অ্যাসেম্বলি হাউসে আমি ততটাই তাদের জন্য করব। তবে আমি আমার কথার মধ্যে ভুলও হতে পারে, আমার জানার মধ্যে ভুলও হতে পারে। সুপ্রিম কোর্ট যখন একটা কোনো বিষয়ে ভার্ডিক্ট দেয়, ওয়ার্ডার দেয়, জাজমেন্ট দেয়, তারপরে সেই জাজমেন্টের সামনে রেখে বা এগেনস্টে কোনো রাজ্যের আইনসভা থেকে এই ধরনের অর্ডিন্যান্স বা বিল পাসের পর আইন পরিণত করা যায় কি আমার জানা নাই। আমি যতটুকু জানি, আমার জানার মধ্যে হয়তো ভুল থাকতে পারে, যে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে তখনই এই অর্ডিন্যান্স বা বিলকে আইনে আবার রূপান্তরিত করতে পারে আমাদের লোকসভার উভয় কক্ষে, অর্থাৎ রাজ্যসভা লোকসভায় 2/3 মেজরিটি হলে। সেই ক্ষেত্রে এটা এই যে প্রস্তাবটা আজকে শুনলাম, এটা হয় আমি লোকসভা রাজ্যসভার সম্পর্কে জানতাম, যে রাজ্যের আইনসভা এই ধরনের করা যায় বলে আমার জানা নাই। তারপরও আমি আইনজীবীদের সাথে যোগাযোগ করব, যদি কোনো প্রভিশন থাকে আমি আমার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য যেভাবে মাঠে ময়দানে আমি বলে আসছি, আইনসভার মধ্যে, পশ্চিমবাংলার আইনসভার মধ্যেও এটা বলে আসবো। তবে একটা কথা জানিয়ে রাখি, লাস্ট 5 বছরের কথা বলছি, প্রাইভেট বিল নিয়ে আমাদের বিরোধীদের পক্ষ থেকে 2টো প্রাইভেট বিল জমা হয়েছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই, বিরোধী হওয়ার কারণে হয়তো 2টো প্রাইভেট বিলের একটাকেও গ্রহণ করা হয়নি, রিজেক্ট করেছে। এটাও কিন্তু আমি মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে জানিয়ে দিতে চাই, যে আমরা চাইলে, বিরোধী বিধায়করা চাইলে বা শাসকের বিধায়করা চাইলেও প্রাইভেট বিল আনা যায়। ওই বিল আনতে গেলে অনেক কাঠখড় পুরাতে হয়, 6 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত সময় লাগে, কারণ আমাদের সেই ওরকম অ্যাসোসিয়েট নাই তো পেপার তৈরি করতে। তারপরে যখন বিধানসভায় প্লেস করা হয়, 2টো রিজেক্ট করেছে। এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। বলছি, আপনি শুরুতেই বললেন যে আপনি বিশ্বাস করেন না যে তালিকার সংখ্যাটা 1806, আরো অনেকের নাম আছে, পরে সুপ্রিম কোর্টের নির্দেশে আবার হয়তো নাম প্রকাশিত হবে। অর্থাৎ এই যে অযোগ্য বলে যাদের চিহ্নিত করা হয়েছে, এই সংখ্যাটা ঠিক না, আরো বাড়তে পারে। একদম। তাহলে এদের দাবির সাথে তো প্রাথমিকভাবে প্রথম দাবিটাই আপনার মিলছে না, কারণ এরা দাবি করছে যে আর যোগ্য তালিকা আর কোনো অযোগ্য লুকিয়ে নেই, আর সেই কারণেই তাদেরকে পরীক্ষায় যদি না বসানোর ব্যবস্থা করা যায়। আপনি বলছেন যে অযোগ্য, আরো কিছু অযোগ্য লুকিয়ে রয়েছে যোগ্যর তালিকায়, সেই কারণে ফলে প্রথম দাবিটাই তো আপনার মিলছে না। দেখুন, আমি আবারও বলছি, এই যে লিস্ট বাড়িয়েছে এটা অস্বচ্ছ, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার দাবি, আমি সবসময় পক্ষ নেব যারা যোগ্য তাদের। আমি যেখানে যেখানে বলবো বা যদি আমার বলার প্রভিশন থাকে, অবশ্যই সেখানে সেখানে আমার যোগ্য শব্দটি থাকবে, বা এই তালিকার পরে যারা আছে তাদেরকে ইনক্লুড করা হোক, এ কথা আমি একবারের জন্য বলবো না। আমি সবসময়ই বলে আসবো, যোগ্য যারা তাদেরকে আবার স্কুলে পাঠানো হোক। শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হতে চলেছে, এটা প্রান্তিক এলাকার ছেলেমেয়েরা সরকারি স্কুল থেকে যে পরিষেবা পাওয়া দরকার, শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা দরকার,
সেটা পাচ্ছে না। এটা তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হওয়া দরকার। আজকে এই যোগ্য শিক্ষকদের একটা আন্দোলন ছিল, তারা আন্দোলন করার আগেই তাদের যে নেতৃত্ব রয়েছে তাকে গ্রেফতার করা হয় অবৈধভাবে এবং তাদের আন্দোলনকে আটকানোর চেষ্টা পুলিশ করছে। পুলিশের এই সক্রিয় ভূমিকা দেখে পুলিশকে দিয়ে খবর পাওয়া যাচ্ছে কলকাতা হাইকোর্ট 5 সদস্যের প্রতিনিধি দল চেয়ারম্যানের সঙ্গে দিয়ে দেখা করবে। দেখুন, যখন কলকাতা হাইকোর্ট একটা নির্দেশনা দিয়ে দিয়েছে, তার বাইরে তো আমরা যে হওয়ার কোনো প্রশ্নই আসবে না। সুতরাং 5 সদস্য এই তাকে যেতে হবে। তবে ইদানিংকালে আমরা দেখছি কি, রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো অনৈতিক কাজের বিরুদ্ধে হোক বা কেন্দ্র সরকারের অনৈতিক কাজের বিরুদ্ধে কলকাতা বা রাজ্যের বিভিন্ন জায়গায় যদি আমরা শান্তিপূর্ণ আন্দোলন সংগঠিত করার চেষ্টা করলে পুলিশ প্রশাসনকে সামনে এগিয়ে দিয়ে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে তারা বানচাল করার চেষ্টা করছে। সম্পূর্ণভাবে অসাংবিধানিক পন্থা অবলম্বন করে অনৈতিকভাবে অবৈধভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে। এর আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। আপনারা জানেন, গত 20 তারিখে ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিল, এসআইআর এর নামে নাগরিক হয়রানি বা নাগরিকের মধ্যে আতঙ্ক করার চেষ্টা করছে, সেটা বন্ধের জন্য। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য, সেটা বন্ধের জন্য। ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিল করার জন্য এবং ওবিসি নিয়ে যে জলঘোলা চলছে, ওবিসি রিজার্ভেশন পেলেও সংখ্যালঘুরা সেখানে বেনিফিটেড হচ্ছে না, বেনিফিট পাচ্ছে না। এই মর্মে আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করতে চেয়েছিলাম। রাজ্য সরকার কলকাতা পুলিশকে এগিয়ে দিয়ে আমাদের শান্তিপূর্ণ অবস্থানকে করতে দিল না। আমাদের আক্রমণ নেমে আসলো। পুলিশের মধ্যে থেকে এক কর্মী আমাকে ঘুষি পর্যন্ত চালিয়ে দিল। তো এই ধরনের শান্তিপূর্ণ গণ আন্দোলনকে পুলিশকে দিয়ে আটকানোর চেষ্টা করছে। তবে এটা কিন্তু রাজ্য সরকার, রাজ্য প্রশাসন খারাপ করছে। কারণ মানুষের একটা ধৈর্য একটা পর্যন্ত আছে, যদি ধৈর্যের ভাগ ভেঙে যায়, পুলিশ প্রশাসনকে মানুষ যদি অসম্মান করতে শুরু করে, এটা আমরা রাজ্যের একজন দায়িত্বশীল নাগরিক হয়ে আমাদের কাছে শোভনীয় নয়।